বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন সিইসি সহ 5 কমিশনার। মতামত জানতে এবার বুদ্ধিজীবী শিক্ষকদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক। ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদাকে সংবিধানের মূল নীতি চায় বিএনপি। 2 কক্ষের সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাবনা। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ করে কর ছাড়ের প্রস্তাব বিএসইসির। যুগান্তকারী বলছেন আইসিবি চেয়ারম্যান, বৈষম্য বাড়ার শঙ্কা অর্থনীতিবিদের। এবং আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ, আনসারদের নিয়ে গঠন করা হবে কমিউনিটি পুলিশ। শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে বলে জানান উপদেষ্টা। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। অন্য প্রসঙ্গ, শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 5 কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে নির্বাচন কমিশনার পদে শপথ নেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 21 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন হয়। মূলত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার পদের কর্তব্য পালন করিব। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে তারা শপথ ভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথা উঠেছে। এছাড়াও বৈঠকে উঠে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তা। এ সময় অংশীজনরা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেওয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীনতা, স্বাধীন সত্তা, সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। 2 কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আয়তা আনা কথা প্রায় সবাই বলেছে।
সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন, খুব শিগগিরই কমিশনের কাছে দেওয়া হবে প্রস্তাবনা। একজন বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবে চিন্তেই এগুচ্ছে বিএনপি। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রূপরেখা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই ৩১ দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানেও প্রস্তাবনা দেবে দলটি। এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছে দায়িত্বশীল নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে। শেখ হাসিনা না থাকাই মানে সংস্কারের অর্ধেকের বেশি সংস্কার করা হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিদায়। বিএনপির এই নীতি নির্ধারক বলছেন, নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত সংস্কার করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে তার পূর্বের অবস্থায় যাওয়া, এটাই হলো আমাদের মৌলিক অবস্থান। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব, সেটাকে একটু ইলাবোরেট করে আমরা সংস্কার প্রস্তাবে নিয়ে এসেছি। তো একটা ফাইনাল টাচ দেওয়া হবে আগামী সোমবারে, তারপরে হয়তো এটা জমা দেওয়া হবে। 2025-এর মধ্যে ডেফিনেটলি আমরা নির্বাচন চাই এবং বর্তমানে যে অবস্থা আছে আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। প্রায় প্রতিদিনই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থা অনেকটা এরকম যে নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই এখন হওয়া উচিত। বাংলাদেশের এখন একজন বিশ্লেষক মনে করেন, বিএনপি ভেবেচিন্তে এগুচ্ছে। বিএনপি অনেক সুপরিকল্পিতভাবে এবং বুঝে শুনে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করছে। এই ইন্টারিম ব্যবস্থাপনা তো ইন্টারিম, এটা কোনো স্থায়ী সমাধান না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জরুরি সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে বলছেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা, তাদের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো জরুরি সেইগুলো করে একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া দরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট টিম of election commissioners who are around me now. তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনারা কি এই কমিশনের সংস্কার কাজ শেষে না ই করবেন, নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। সুতরাং ভোটার লিস্ট করতে হবে, এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস নিডেড হিয়ার অ্যান্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি
কোনটা কোনটা গ্রহণযোগ্য হয়, এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আর দেখেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। ভাই কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট, মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব তাদের। সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা এখন ইলেকশন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু যে রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই। আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। শপথের পর প্রধান বিচারপতি কি কিছু বলেছিলেন? না, উনি বলেছেন যে হি উইল গিভ ফুল কোঅপারেশন টু দ্য ইলেকশন কমিশন। কোনটাকে চ্যালেঞ্জ মনে করেন? আমার হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে। আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ। ধন্যবাদ। শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন নতুন সিইসি, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিএনপি ক্ষমতার জন্য নয় বরং জনগণের কল্যাণের জন্য নির্বাচন চায়, এমন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। সকালে নেতাকর্মীদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মঈন খান। মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণ করেও দোয়া করেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশকে অর্থনৈতিক ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয়, আমরা সরকার গঠন করে এই জনগণের উন্নতির জন্য আমরা কাজ করে যাব। আওয়ামী লীগ সরকারের পতনের একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট। তারা লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল। শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ট্রেড ইউনিয়ন করার পরিবেশ মার্কিন প্রশাসনের মন মতো হলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পাবে বলে আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে যেসব সুবিধা দেওয়ার কথা সে বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। কত দ্রুত আমরা 11 দফা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে 11টি কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোর দিয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি কর্মীদের হয়রানি না করা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে।
এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে যেসব সুবিধা পাওয়ার কথা বাংলাদেশের তা দেওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানান বাণিজ্য সচিব। কিভাবে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি, অন্যান্য জাপানে পাচ্ছি, অন্যান্য জায়গায় পাচ্ছি, সেটা আমরা আমেরিকাতেও চাই, কিন্তু তারা ওই লাইনে কথা বলেনি। বৈঠকে সাম্প্রতিক সময়ে পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও বিবেচনায় রেখেছে বাকু। মার্জিয়া মোমোর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায়, এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছে প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায় প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। এর আগে গত 15 জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মোমো, বাকু, আজারবাইজান। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ কর ছাড় চায় বিএসইসি। এ বিষয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি, যা বাস্তবায়ন হলে যুগান্তকারী প্রভাব পড়বে বলে মনে করেন আইসিবি চেয়ারম্যান। তবে এতে বাজারে বৈষম্য বাড়ার পাশাপাশি রাজস্ব কমবে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা অর্থনীতিবিদ। মহির মারুফের প্রতিবেদন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার 3 মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে। একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ, অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা। সব মিলিয়ে ভালো মানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআর এর কাছে। সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে 30% শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে 5 বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসসিসি। এছাড়া 10 এবং 20% শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে 30% শেয়ার পোস্ট আইপিও পেডাপের অফলোড করবে বা অফার সাইজ হবে, তো সে ধরনের কোম্পানিকে 5 বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি। এবং পাশাপাশি যারা 20% অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট 12.5%-এর আমরা প্রস্তাবনা করেছি। আর যারা 10% করবে তাদের জন্য 15%। বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসসিসির এই উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান। 30% যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অফলোড করে, এখানে জনগণ উপকৃত হবে এবং 5 বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে, কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় ব্যয় ইত্যাদি। তাহলে ইট ইজ গুড প্রপোজাল, আই উড সে যুগান্তকারী বলবো। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, এমন কর ছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য, কমতে পারে রাজস্ব। পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা 27% তারা দিতে থাকবেন, আর নতুন যারা আসবেন
তাদেরকে 5 বছরের জন্য একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না। এটা একটা বৈসাদৃশ্য সৃষ্টি করবে। এনবিআর এর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে? বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার, আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন পথে নড়াইল যশোর দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন ছুটল খুলনায়। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এই ট্রেন চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ। এতে রাজধানী থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 199 কিলোমিটার। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। এবার পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো নতুন পথে ট্রেন ছুটল খুলনায়। আগে যেখানে দক্ষিণের এই জনপদে যেতে ঘুরতে হতো 218 কিলোমিটার, সেখানে এখন পাড়ি দিতে হবে মাত্র 199 কিলোমিটার। সময় বাঁচবে প্রায় 7 ঘন্টা। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে ট্রেন চালু করতে চূড়ান্ত এই ট্রায়াল। এতে দক্ষিণাঞ্চলে শুধু যাতায়াতই সহজ হবে না, গতি ফিরবে অর্থনীতিতেও। এই ট্রেন লাইন হওয়ার জন্য আমরা যেখানে 8-10 ঘন্টার পথ মাত্র 2 ঘন্টায় এসে পৌঁছলাম এই ভাঙ্গা জাংশনে। এই আনন্দ আসলে কিভাবে বোঝাবো আমি বলতে পারতেছি না। আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা এটি চালু করব। সংশ্লিষ্টরা জানান নেপাল ও ভুটানের সাথে রেল সংযোগ রেখে পায়রা সমুদ্র এবং মোংলা বন্দরকে এই রেলপথে যুক্ত করা গেলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্প পরিচালক জানান কাজের মোট অগ্রগতি 98.5%। আমাদের এই 6 বছরের যে আমাদের কর্মকাণ্ডের আজকে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। নিমতলিতে আইসিডি এই দুটো পরিকল্পনা আছে যাতে মালামাল পরিবহন হলেও সেটি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ। রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসরে এ বিষয়ে সম্মত হন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় 200টি দেশ। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $30,000 কোটি দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় 1 দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো। সদ্য পাশ হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক হোয়েকস্ট্রা। বলেন, জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে COP29 সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে। অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদৌ বলেন, উন্নয়নশীল বিশ্বের জন্য এই COP একটি বিপর্যয়। ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন সিইসি সহ 5 কমিশনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।